সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ দুইটা সমাস, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয় করতে অধিকাংশ শিক্ষার্থী তোমরা ভুল করো, কারণ দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে প্রচন্ড মিল আছে। আর এতটাই মিল যে এইখানেই কোনটা দ্বিগু সমাস কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয় করতে ভুল হয়। তো আমি সূক্ষ্ম কিছু পার্থক্য আছে এবং অবশ্যই আমি টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে চিনবে যে কোনটা দ্বিগু সমাস আর কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তার আগে দেখাই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে কোথায় মিল, কোথায় তোমরা ভুলটা করো আর সেই ভুলের কারণ কি সেটা আগে একটু দেখাই। দ্বিগু সমাস এটার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দেখো, প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিগু সমাসের প্রথম অংশে সংখ্যা থাকবে আর দ্বিতীয় অংশে বিশেষ্য থাকে, এটা আমরা জানি। আবার খেয়াল করো, সংখ্যাবাচক বহুব্রীহি এটারও প্রথম অংশ দ্বিতীয় অংশ, এটারও প্রথম অংশের সংখ্যা আর দ্বিতীয় অংশে বিশেষ্য থাকে। দেখো তো, সেম টেকনিক দুইটারই। দ্বিগু সমাসেরও প্রথমে সংখ্যা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেরও প্রথমে সংখ্যা। দ্বিগু সমাসেরও পরে বিশেষ্য, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেরও পরে বিশেষ্য। এই জায়গাটাতেই তোমরা ভুলটা করো। দেখো তো, দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি দুইটারই প্রথমে সংখ্যা, আবার দুইটারই পরে কি বলতো বিশেষ্য। তো যারা একেবারে মানে শর্টকাটের নামে ভয়ঙ্কর কিছু আজে বাজে থিওরি শিখো, তারাই ভুলটা করো। কারণ তোমরা কেউ কেউ শিখো দ্বিগু সমাস মানেই প্রথমে সংখ্যা থাকবে, সংখ্যাবাচক বহুব্রীহিরও তো প্রথমে সংখ্যা থাকবে। এগুলো কোনো টেকনিক না। আসলে তোমাকে এখন জানতে হবে যে দুইটাই যেহেতু একই বৈশিষ্ট্য, দুইটারই প্রথমে সংখ্যা দুইটারই পরে বিশেষ্য, তাহলে আমরা আলাদা করব কিভাবে। আলাদা করা টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি। এই যে দুইটা অংশ মিলে যে সমাসটা হবে সেটা হচ্ছে বিশেষ্য বোঝাবে। আর বিশেষ্য মানে কি বলতো, নাম। সহজ কথা কি জানো, কোনো কিছুর নাম বোঝাবে, কোনো কিছুর নাম বোঝাবে। দেখো, কোনো কিছুর নাম বোঝাবে দ্বিগু সমস্যা। আর সংখ্যাবাচক বহুব্রীহি এই দুইটা অংশ মিলে যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে সেটা বোঝাবে বিশেষণ। আর আমরা জানি বিশেষণ অর্থ কি বলতো, বৈশিষ্ট্য। বিশেষণ অর্থ কি, বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে। কোনো কিছুর কি বুঝাবে বলতো, বৈশিষ্ট্য। দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য এই জায়গায় দেখো। খেয়াল করো, দ্বিগু সমাস এখানে দুইটা অংশ মিলে বিশেষ্য বুঝাবে, অর্থাৎ কোনো কিছুর নাম বুঝাবে। আর সংখ্যাবাচক বহুব্রীহি দুইটা অংশ মিলে বিশেষণ বুঝাবে, অর্থাৎ কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে। দেখো, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি দুইটারই সেম টেকনিক, দুইটারই সেম বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য। তাহলে আমরা আলাদা করব কিভাবে, যে এই দুইটা অংশ মিলে যে সমাসটা হবে সেটা কোনো কিছুর নাম বুঝাবে দ্বিগু সমাস, আর সংখ্যাবাচক বহুব্রীহি দুইটা অংশ মিলে যে উদাহরণটা হবে সেটা কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝাবে। দেখো তো, আমি একটা উদাহরণ দিই, খেয়াল করো সবাই। তো আমি যদি এখন এখানে উদাহরণ দিই, চৌরাস্তা, খুব ভালো করে খেয়াল করবে, চৌরাস্তা। আর এখানে একটা উদাহরণ দিলাম, চৌচালা, চৌচালা। এইখানেই কবি নীরব। বুঝতে পারছো? ওই যে বলে না, আরে সমাজ শিখুন মাত্র 10 মিনিটে, পুরা ইহকাল পরকালের সফলতা। এই যে এখানে তোমরা তো হাসতেছ, এইভাবেই তো বিশাল কিছু শিখাই দেয়। এই যে দেখো তো, চৌরাস্তা, চৌরাস্তার প্রথমে কি আছে, চৌ। চৌ মানে কি, 4, প্রথমে সংখ্যা। দেখো, আবার দেখো তো এখানে চৌচালা, এই চৌ মানে কি, 4, এটাও তো সংখ্যা। দুইটারই প্রথমে সংখ্যা। সংখ্যা দেখে দ্বিগু সমাস বা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নির্ণয় করা যাবে না, এটাই আমার শেষ কথা। তাহলে দেখো তো এবার,
পরের অংশ রাস্তা, রাস্তা কি বিশেষ্য, কোনো কিছুর নাম। চালা ঘরের একটা অংশের নাম, ঘরের যে রূপ ছাদ যেটাকে আমরা চালা বলি, তাই এটাও তো বিশেষ্য, চালা ঘরের একটা অংশের নাম। দেখো তো এখন এই এই যে চৌরাস্তা, এটারও প্রথমে সংখ্যা, চৌচালা এটারও প্রথমে সংখ্যা, চৌরাস্তা এটার পরে বিশেষ্য, চৌচালা এটার পরেও বিশেষ্য, সেম বৈশিষ্ট্য দুইটাতেই। দেখো এখন আমরা দেখব কোনটা নাম বোঝায়, দুইটা অংশ মিলে কোনটা নাম বোঝায়, আর এখানে দুইটা অংশ মিলে কোনটা বৈশিষ্ট্য বোঝায়। আমরা শুধু এটা দেখব। চৌরাস্তা কি, যেখানে চারটা রাস্তা একত্রিত হয়েছে সেই জায়গাটার নাম কি, চৌরাস্তা। আমার কথা কি বুঝতে পারছো? যেখানে চারটা রাস্তা একত্রিত হয়েছে সেই ওই ওই জায়গাটার নাম কি, চৌরাস্তা। আমরা বলি তো গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর চৌরাস্তা বলি না? যেখানে চারটা রাস্তা একত্রিত হয়েছে ওই জায়গাটার নাম চৌরাস্তা। তাহলে চৌরাস্তা হচ্ছে কোনো কিছু নাম বোঝায়। দুইটা অংশ মিলে যদি কোনো কিছু নাম বোঝায় তাহলে ওটা দ্বিগু সমাস, তাহলে এটা দ্বিগু সমাস। আর এই দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার সময় কি করবে, ব্যাস বাক্যটা কি, সমাসকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য। ওকে, তো দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার সময় কি করবে জানো, চৌবা চার রাস্তার সমাহার, সমাহার না দিয়ে তুমি সমষ্টিও দিতে পারো, একটা দিলেই হয়। চৌবা চার রাস্তার সমষ্টি মানে বুঝো, যেখানে চারটা রাস্তা একত্রিত হয়েছে ওই চারটা রাস্তার যোগফলের নাম হচ্ছে চৌরাস্তা। যেখানে চারটা রাস্তা একত্রিত হয়েছে ওই একত্রিত হওয়াটা, ওই একত্রিত হওয়ার সমষ্টিগত নামটা কি, চৌরাস্তা। সমষ্টি মানে কি, যোগফল, চারটা রাস্তার কি যোগফল। ওকে, এবার আসো চৌচালা। চৌচালা কোনো ঘরের নাম না, চৌচালা হলো ঘরের বৈশিষ্ট্য। চৌচালা কি, ঘরের বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝতে পারছো? যেমন জামা, জামাটা হলো কোনো কিছুর নাম। তো কালো জামা, কালো হলো জামার কি বৈশিষ্ট্য, নাম আর বৈশিষ্ট্য বুঝতে হবে। বুঝতে গিয়ে পারলা? সাদা জামা, জামা হলো নাম বিশেষ্য, সাদা হলো জামার বৈশিষ্ট্য। তাহলে দেখো তো আমি যদি এখন বলি চৌচালা ঘর, কথার কথা, ঘরটা হলো নাম আর এই ঘরের বৈশিষ্ট্য কি, চৌচালা। শুভা গল্প পড়েছ 9-10, সুভাদের ঘরটা কয় চালা ছিল জানো, 8 চালা, মানে 8টা চালা ছিল, অনেক বড় ঘর ছিল। তাহলে এই চৌচালা কি ঘরের বৈশিষ্ট্য না? আর বৈশিষ্ট্য বুঝালে ওটা সংখ্যাবাচক বহুব্রী, আর সংখ্যাবাচক বহুব্রী যদি প্রমাণ করতে পারো তাহলে ব্যাস বাক্য করার সময় কি করবে, চৌবা চার চালা আছে যার, চৌবা চার চালা আছে যার, শেষে একটা যার ব্যবহার করে দিবে। শেষে কি ব্যবহার করে দিবে বলো, যার। আর যদি তুমি প্রমাণ করতে পারো দ্বিগু সমাস তাহলে শেষে ব্যবহার করবে সমাহার বা সমষ্টি। ওকে, এখন তোমরা আমাকে বুঝাও, আমি মূল বিষয়টা শিখিয়ে দিলাম, এখন তাড়াতাড়ি লিখে ফেলো। দেখো তো চারতলা আর ষড় ঋতু, বলো তো চারতলার ষড় ঋতু। আগে দেখো দুইটারই একই বৈশিষ্ট্য। চারতলা এটারও প্রথমে চার সংখ্যা, ষড় ঋতু এটারও প্রথমে ষড় 6 সংখ্যা, দুইটারই প্রথমে সংখ্যা, খেয়াল করেছো? আবার দেখো দুইটারই পরে বিশেষ্য, তলা একটা বাসার একটা অংশের নাম তলা বিশেষ্য, ঋতু এটা সময়ের নাম বা একটা সিজন এটা বিশেষ্য। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো দুইটারই প্রথমে সংখ্যা। তোমরা সংখ্যা দেখে কখনোই সমাস নির্ণয় করতে পারবে না, এটা হচ্ছে সতর্কীকরণ। সংখ্যা দেখলেই দ্বিগু সমাস বলবা, সংখ্যা দেখলেই সংখ্যাবাচক বহুব্রী সমাস বলবে, এটা দিয়ে তুমি বোর্ড পরীক্ষায় তো পারবেই না। আর বোর্ড পরীক্ষার পরে তো আরো আছে, কি আছে, পাবলিক ইউনিভার্সিটি এডমিশন, সেখানে কিন্তু ধরাই দেবে একেবারে। কারণ যারা প্রশ্নটা করবে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তারা জানে যে মাস্টাররা কি শিখাইতে পারে আর কি শিখাইতে পারে না, কোন জায়গায় ব্যাকরণের চোরাবালি ওরা জানে। কিন্তু ওই চোরাবালি এই জন্যই দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে কত পার্সেন্ট, মাত্র 7% পাশ করে, 93% কি করে, ফেল করে। কেন? ওই চোরাবালি দিয়ে প্রশ্ন করে, যেটা শিখায় না বা যেটা জানে না ওইটা দিয়ে। কারণ পরীক্ষা এডমিশন পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের পরীক্ষা টার্গেট কি জানো টিচারদের, যারা প্রশ্ন করে তাদের টার্গেট হচ্ছে তুমি বাদ যাও, বোঝো না? তোমাকে বাদ দেওয়া হচ্ছে ইউনিভার্সিটির টার্গেট।
তোমাকে রাখা টার্গেট না। যদি রাখা টার্গেট হইতো তাহলে পাস দেখাইতো কত পার্সেন্ট জানো? 80%। আরে রে, তাহলে একটা বাপ বাইরে যেত যে আমি টিকি আর না টিকি, 80%-এর মধ্যে পাস তো করছি। তাহলে বুঝো ঢাকা ইউনিভার্সিটি এডুকেশন কতটা নিষ্ঠুর। তারা তোমাকে বাদ দিতে চায়, তারা তোমাকে রাখতে চায় না। এই জন্য প্রশ্নটা এমন ভাবে করে যে 7% পাস করে। তার তো একটু বাড়িয়ে বলছি এবার। এবার তো ওই যে যে গত বছর 6 কত যেন পাস করছে জানো? 6.53 বা এরকম। আমি একটু আরো বাড়িয়ে বলছি 7%। 93% বাদ। আচ্ছা যাক, এত ভয় টয় ফোবিয়া টোবিয়া দিয়ে লাভ কি বলো? হ্যাঁ, কোনো লাভ নাই। তোমরা এই জন্য ভালো করে শিখো, যেন দেখো, যেন তোমরা পারো। এবার তো দেখো, চারতলা আর ষড়ঋতু চারতলার প্রথমে 4 সংখ্যা, ষড়ঋতুর প্রথমে 6 সংখ্যা। ওকে, এখন আমি দেখব কোনটা নাম বুঝায় আর কোনটা বৈশিষ্ট্য বোঝায়। বলো তো কোনটা বৈশিষ্ট্য বোঝায়? চারতলা এটা বৈশিষ্ট্য বোঝায়। ধরো আমি যদি বলি চারতলা বাড়ি, এটা কিন্তু বাড়ির বৈশিষ্ট্য, বাড়িটা বিশিষ্ট, কিন্তু চারতলা বাড়ির বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য বোঝালে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। বৈশিষ্ট্য বোঝালে এটা সংখ্যাবাচক বহুব্রীহি, সংক্ষেপে লিখছি। আর ষড়ঋতু, ষড়ঋতু এটা কোনো কিছুর বৈশিষ্ট্য না, এটা 6টা ঋতুকে একত্রে নাম দেওয়া হয়েছে কি? ষড়ঋতু। 6টা ঋতুকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? ষড়ঋতু। তো ষড়ঋতু হচ্ছে 6টা ঋতুর যোগফলের নাম, 6টা ঋতুর সমষ্টিগত নাম। তাহলে নাম বোঝালে এটা কোন সমাস বলো তো? দ্বিগু। এটা কি সমাস বলো তো? দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসের যখন ব্যাসবাক্য করবে তখন ব্যাসবাক্যের শেষে সমাহার বা সমষ্টি কথাটা ব্যবহার করো। ষড় বা 6 ঋতুর সমাহার বা সমষ্টি একটা ব্যবহার করে দাও, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ বলো। না না, তুমি বিভক্তি আনছো। ষড়ঋতুর দেশ, তুমি দেখো তো চারতলার পরে আমি কি কোনো বিভক্তি আনি? চারতলার বাড়ি ডাইরেক্ট। আর তুমি যদি বলো যে ষড়ঋতুর দেশ, এখানে তুমি কি এনেছো? বিভক্তি। আর বিভক্তি যখনই তুমি এনেছো তখন ষড়ঋতুটা কি হয়ে যায়? বিশেষ্য হয়ে যায়। রহিমের ভাই, রহিম কি? বিশেষ্য। ওটা ওখানে বিভক্তি আনছো। কি বিভক্তি এনেছো? এর। বুঝতে কি পারলে? তোমাকে চিন্তা করতে হবে বিভক্তি ছাড়া। বিভক্তিটা কি জানো তো? বিভক্তি হচ্ছে একটা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। ধরো আমি যদি বলি ষড়ঋতু দেশ, তাহলে কিন্তু এটা শুনতে ভালো লাগে না। ভালো লাগে? কিন্তু আমি যদি একটা বিভক্তি যুক্ত করি, ষড়ঋতুর দেশ, তখন কিন্তু ভালো লাগে। তুমি বিভক্তি আনতে পারবা না, বিভক্তি ছাড়া চিন্তা করতে হবে। যেমন আমার এখানে বিভক্তি আনার দরকার হয়নি। চারতলা বাড়ি, সরাসরি বাড়ির বৈশিষ্ট্য চারতলা। আমি কি বলেছি চারতলার বাড়ি? নো, বিভক্তি যুক্ত করে পারবে না, বিভক্তি ছাড়া তোমাকে দেখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে আমি বিভক্তি আনি নাই, এখানেও তো বিভক্তি আনতে পারবো না। তাহলে দেখো ষড়ঋতু দেশ, আমাকে তো শুনতে ভালো লাগে না। ভালো লাগবে যদি একটা র যুক্ত করি, ষড়ঋতু দেশ, কিন্তু আমি তো বিভক্তি আনতে পারবো না, সরাসরি তোমাকে দেখতে হবে। ওকে। আর চারতলা, তো চারতলা এটা যেহেতু সংখ্যাবাচক বহুব্রীহি, তাহলে এটার ব্যাসবাক্য করার সময় আমি কি করব? শেষে যার আনবো। 4টি তলা আছে যার, 4টি তলা আছে যার। তো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সেটার ব্যাসবাক্য করার সময় শেষে কি আনবে বলতো? যার। আর দ্বিগু সমাসের ব্যাসবাক্য করার সময় শেষে কি আনবো বলতো? সমাহার বা সমষ্টি। এখন তোমরা করো তো। সপ্তাহ, আর একটা শব্দ দিই শতাব্দী, আরো একটা শব্দ দিই, উদাহরণের অভাব নাই, 10 গজি। আগে দেখো তো সপ্তাহ শব্দটাকে যদি আমি ভাঙি কি পাই? সপ্ত যোগ অহ। সপ্ত মানে কি? 7, প্রথমে সংখ্যা আছে। শতাব্দী, এটার মধ্যে 2টা শব্দ আছে, শতযোগ অব্দ, শেষে দীর্ঘই ওটা প্রত্যয়। তো শত, দেখো শতাব্দীর প্রথমে আছে 100, 100। 10 গজির প্রথমে আছে কি? 10 সংখ্যা। তিনটার প্রথমে সংখ্যা আছে, দেখছো? তো সংখ্যা দেখে আসলে সমাস নির্ণয় করা যাবে? যাবে না বাবা, এই কাজগুলো করবা না। শিখবে, এই যে কষ্ট করে শিখো, ভালো করে শিখো। আর ভালো করে যখন শিখবে তোমার মানে আত্মবিশ্বাস বেড়ে যাবে যে না আমি জানি। তুমি কেন ফাঁক ফোকর রেখে তুমি চলাফেরা করবা? তাই না?
তাহলে একটু দেখো তো, সপ্তাহ এটা কি নাম না বৈশিষ্ট্য? নাম। 7 দিনকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? সপ্তাহ। 7 দিনকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? সপ্তাহ। তাহলে সপ্তাহ তো কোনো কিছুর নাম, 7 দিনের নাম, একত্রিত নাম। তাহলে এটা দ্বিগু। এটার ব্যাসবাক্য কি হবে? সপ্ত অহের সমষ্টি বা সমাহা। এই সপ্ত মানে 7, অহ মানে দিন। অহ অর্থ কি? দিন। আমার কথা কি বোঝা গেল? এখানে যে শব্দ আছে এই শব্দ রাখার চেষ্টা করবে। এখানে শব্দ আর অহ আছে, এটাই রাখবে। আবার সরাসরি দিও না 7 দিনের সমষ্টি, কারণ আমার এখানে তো 7 দিন নাই, আছে আমার আছে কি? সপ্তাহ। ওকে, এবার আসো শতাব্দী। এটা তোমাদের পারা উচিত। শতাব্দী এটাকে নাম না বৈশিষ্ট্য? শতাব্দী এটাও তো নাম। 100 বছরকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? শতাব্দী। আমার কথা কি বুঝতে হবে? ইংরেজি দেখো, শতাব্দীর ইংরেজি কি? সেঞ্চুরি। সেঞ্চুরি তো নাউন। সপ্তাহ, উইক, এটা কি নাউন? তো দেখো, 100 বছরকে একত্রে নাম দেওয়া হয়েছে কি? শতাব্দী। আর এই যে 100 বছরকে একত্রে নাম দেওয়া হয়েছে শতাব্দী, তাহলে নাম বুঝাইলে এটা কি? দ্বিগু সমাস। আর দ্বিগু বুঝাইলে শেষে কি দেব? সমষ্টি দেব। শত অব্দের সমষ্টি বা সমাহার। শত অব্দের সমষ্টি বা সমাহার। বোঝা গেল? 10 গজি এটা কি নাম না বৈশিষ্ট্য? এটা বৈশিষ্ট্য। কিভাবে বুঝলাম? আমি যদি বলি 10 গজি কাপড়, 10 গজি কাপড়, আমার কথা কি বুঝতে পারছো? 10 গজি কাপড়, এখানে কাপড়ের বৈশিষ্ট্য 10 গজি। কাপড়টা তো নাউন, বিশেষ্য নাউন, কিন্তু এই কাপড়টার বৈশিষ্ট্য হচ্ছে 10 গজি। আর বৈশিষ্ট্য বুঝালে ওটা কি হবে বলতো? সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহির ব্যাসবাক্য করার সময় আমরা শেষে যার কথাটা ব্যবহার করব, তাহলে আমরা কি দিতে পারি? 10 গজ পরিমাণ যার, বা 10 গজ আছে যার। 10 গজ পরিমাণ যার বা 10 গজ আছে যার। তাহলে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বুঝতে পারলে? আমি এই দুইটা সমাস পাশাপাশি রেখে আলোচনা করেছি যেন তোমরা মেইন পার্থক্যটা ধরতে পারো। তাহলে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি দুইটারই প্রথমে সংখ্যা থাকবে, তাই না? কিন্তু সংখ্যা দেখেই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি নির্ণয় করা যাবে না। তোমাকে দেখতে হবে যে কোনটা নাম বুঝায়। যেটা নাম বুঝাবে সেটা হচ্ছে দ্বিগু সমাস, আর যেটা বৈশিষ্ট্য বুঝাবে সেটা হবে কি? সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, কোনো সমস্যা নেই তো? বুঝতে পারলে? ওকে, ভালো থাকো।